আজকের গল্প রক্তপিচাস ও তারানাথ। সুন্দরবনের গভীরে, যেখানে পচা কাঠের গন্ধে বাতাস ঘন হয়ে ভেসে বেড়ায়, সেখানে এক তান্ত্রিক বাস করত। তার নাম ছিল তারানাথ এবং চাঁদিপুরের গ্রামবাসীরা তাকে ভয় পেত। তারা মনে করত আত্মাদের সাথে তার যোগাযোগ এবং জীবন ও মৃত্যুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে। কেউ খুব জোরে তার সামনে কথা বলতে সাহস করত না। তারানাথের কুঁড়েঘরটি বনের গভীরে ছিল, এক ভয়ঙ্কর নীরবতা দ্বারা বেষ্টিত ছিল, এমনকি প্রাণীরাও সেই কুঠিরের সামনে খুব একটা আসত না। দিনের বেলায় তিনি ভেষজ সংগ্রহ করতেন এবং মন্ত্র জপ করতেন। রাতে তিনি আত্মাদের সাথে যোগাযোগ করতেন। শক্তিশালী সত্তাদের আহ্বান করার জন্য তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল এবং হতাশ গ্রামবাসীরা প্রায়শই তার সাহায্য চাইতেন। কিন্তু তার সাহায্যের মূল্য দিতে হতো, প্রায়শই যা তাদের স্বস্তির চেয়ে অস্বস্তি বেশি। এক অমাবস্যার রাতে, যখন ঘন কুয়াশা গ্রাম জুড়ে ঢেকে গেছে, তখন গোকুল নামে এক ব্যক্তি তারানাথের কুঁড়েঘরে এলেন। গোকুলের স্ত্রী রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি অসংলগ্নভাবে বিট করে বললেন, তার চোখ লাল এবং তার ত্বক সাদা ফ্যাকাশে। সে অভিশপ্ত। গোকুল তোতলালো, তান্ত্রিকের পায়ের কাছে পড়ে বলল, দয়া করে তাকে বাঁচাও। তারানাথর চোখ কয়লার মতো কালো, ম্লান লণ্ঠনের আলোয় জ্বলজ্বল করছিল। সে চুপচাপ শুনল, তারপর মাথা নাড়ল। এটা কোনো অভিশাপ নয়, এটি রক্তপিশাচ তার উপর চেপে বসেছে, একটি রক্তের ভূত, তার রক্ত ফোঁটা ফোঁটা করে শুষে নিচ্ছে। গোকুল কেঁপে উঠল। রক্তপিশাচ প্রাচীন একটি প্রাণী ছিল। আমি তোমাকে সাহায্য করব, তারানাথ বললেন, তার কণ্ঠস্বর শান্ত কিন্তু নির্দেশমূলক। কিন্তু তোমাকে ঠিক আমি যা বলছি তাই করতে হবে। গোকুল তার স্ত্রীকে বাঁচাতে মরিয়া হয়ে রাজি হয়ে গেল। তারানাথ তাকে একটি ছোট মাটির পাত্র দিল, যা কালো তরল পদার্থে ভরা। এটাই হলো রাতের ছায়ার সারাংশ। সূর্যাস্তের আগে তোমার ঘরের চারপাশে এটি ছড়িয়ে দাও। তোমার ঘরে কোনো আলো ঢুকতে দিও না, আর তুমি যাই করো না কেন, ভোর না হওয়া পর্যন্ত বাইরে পা রাখবে না। সেই রাতে গোকুল যখন তারানাথের নির্দেশ মেনে চলল, তখন গ্রামটি ভয়ঙ্করভাবে শান্ত হয়ে এলো। বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। অন্ধকার কুঁড়েঘরের ভেতরে গোকুল তার স্ত্রীর হাত ধরে বসেছিল। হঠাৎ সে শুনতে পেল দরজায় একটা হালকা টোকা, তারপর একটা মৃদু গর্জন। রক্তপিশাচ এসেছে। কুঁড়েঘরটি ঘিরে ধরেছে। সারা রাত ধরে তারা তাদের ঘরের চারপাশে আওয়াজ পাচ্ছিল। আমাকে ভেতরে আসতে দাও, তার কণ্ঠস্বর ভয়ঙ্কর। আমি ক্ষুধার্ত, বলল রক্তপিশাচটা। গোকুল তার নিঃশ্বাস আটকে রেখে ভোরের জন্য প্রার্থনা করছিল। কিন্তু ঘণ্টা যত গড়াচ্ছিল, শব্দ আরও তীক্ষ্ণ, আরও জোরালো হয়ে উঠল। ঠিক যখন সে ভাবল আর সহ্য করতে পারবে না, তখনই একটা বধির ধাক্কা লাগলো। প্রাণীটি দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল। রক্তপিশাচ ছিল এক ভয়াবহ দৃশ্য। এর ত্বক শুকনো রক্তের মতো, চোখগুলো অঙ্গারের মতো জ্বলছে। এটি অস্বাভাবিক গতিতে নড়াচড়া করছিল। তার লম্বা আঙ্গুলগুলো গোকুলের স্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তাকে স্পর্শ করার আগেই হঠাৎ আলোর বিস্ফোরণে ঘর ভরে গেল। তারানাথ দরজায় দাঁড়িয়ে রইল। তার লাঠিটি এক অন্য জগতের আগুনে জ্বলছিল। সে পুরনো ভাষায় জপ করতে শুরু করল। রক্তপিশাচ চিৎকার করে উঠল, তার শক্তি যেন শব্দের দ্বারা পুড়ে যাচ্ছে। তারানাথ বলল, তুমি আমার রাজ্যে ভোজ করার সাহস করছো কি করে? তার কণ্ঠ বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হল। শেষে মন্ত্রের মাধ্যমে তিনি লাঠিটিকে মাটিতে ফেলে দিলেন এবং ভূতটি ছাইয়ের মেঘে মিশে যাওয়ার আগে একটি অলৌকিক আর্তনাদ করল। ভোর হওয়ার সাথে সাথে গোকুল কৃতজ্ঞতার সাথে অশ্রুসিক্ত চোখে তারানাথের দিকে তাকালো। কিন্তু তারানাথের মুখ ছিল বিষণ্ণ। এখনকার জন্য এটা চলে গেছে, তিনি বললেন, কিন্তু এই ধরনের আত্মারা কখনো সত্যিকার অর্থে ধ্বংস হয় না। সাবধান থেকো। গ্রামবাসীরা আর রক্তপিশাচকে দেখতে পায়নি, কিন্তু সেই রাতের স্মৃতি রয়ে গেছে। কেউ কেউ দাবি করেছিলেন যে তিনি নিজের উদ্দেশ্যে আত্মাকে আটকে রেখেছিলেন, গোপনে এর শক্তি ব্যবহার করবে বলে।